আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমি মোহাম্মদ তাসিম রশিদ তাওসিফ ঢাকা মেডিকেল কলেজে চতুর্থ বর্ষে পড়াশোনা করছি। তোমাদের সাথে আমার তৃতীয় ক্লাস। এটা হচ্ছে জীববিজ্ঞানের একাদশ অধ্যায়, যেটা জীবের প্রজনন, সেটার প্রথম ক্লাস নিয়ে। আর স্কুল ম্যাথমেটিক্স এর সাথে আমার তৃতীয় ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে অলরেডি আমি অধ্যায়ের নাম বলে ফেলেছি, জীবের প্রজনন। খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই অধ্যায়টাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। জীবের প্রজনন, যেহেতু জীবকে মোটা দাগে দুইটা ভাগে ভাগ করা যায়, প্রাণী এবং উদ্ভিদ। তো উদ্ভিদের প্রজনন প্রথমে এই অধ্যায়ে আলোচনার বিষয়, এরপরে হচ্ছে প্রাণীর প্রজনন। আজকে উদ্ভিদের প্রজননে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো দেরি না করে শুরু করা যাক। প্রজনন কি? প্রথমেই যেই আলাপে আসতে হবে আমাদের এই চ্যাপ্টার শুরুর আগে, সেটা হচ্ছে প্রজনন শব্দের অর্থ কি। এটা তোমরা সবাই জানো, প্রজনন শব্দের অর্থ কি। তোমরা যথেষ্ট বড় হয়েছো, এর আগের ক্লাসের প্রজনন সম্পর্কে কথা ছিল। এটা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম। ভবিষ্যৎ, যে কোনো প্রজন্মের জীব যখন তার ভবিষ্যৎ প্রজন্মকে জন্ম দিচ্ছে, ভবিষ্যৎ প্রজন্মকে জন্ম দেয়া যে প্রক্রিয়া, সেটাকে আমরা প্রজনন বলি। ঠিক আছে? ভবিষ্যৎ প্রজন্মকে জন্ম দেওয়ার যে প্রক্রিয়া, সেটাকে আমরা প্রজনন বলি। প্রজনন শব্দটার ইংরেজি কি? রিপ্রোডাকশন। এই ইংরেজিগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভবিষ্যতে তোমরা যেই সায়েন্স নিয়ে পড়াশোনা করো না কেন, এই ধরনের শব্দের সাথে পরিচিত হইতে হবে অ্যাজ এ স্টুডেন্ট অফ সায়েন্স। হ্যাঁ, আর ভবিষ্যতে যতই বিশ্ববিদ্যালয়ের দিকে যাবা, সবকিছু ইংরেজিতে লেখা, বিদেশি লেখক লেখিকাদের বই পড়তে হবে, তখন ইংরেজি শব্দের সাথে পরিচিত হতেই হবে। তো এখন থেকে একটু একটু করে ইংরেজি শব্দের সাথে পরিচিত হওয়া ভালো। প্রজননের ইংরেজি কি? রিপ্রোডাকশন। এটাও তোমরা জানো। তো ভবিষ্যৎ প্রজন্মকে জন্ম দেওয়ার যে প্রক্রিয়া, সেটাই প্রজনন, ইংরেজিতে যেটাকে আমরা বলছি রিপ্রোডাকশন। এখন তোমাকে যদি আমি বলি যে জীবন বলতে তুমি কি বুঝো, জীবন কাকে বলে, বা এই যে আমি এই স্মার্ট বোর্ডের মধ্যে লিখছি, হ্যাঁ, এই স্মার্ট বোর্ডটা তো একটা জড় পদার্থ, তাই না? বা এই যে কলমটা ব্যবহার করছি, সেটাও জড় পদার্থ। আমি গায়ে যে পাঞ্জাবিটা দিয়ে আছি, সেটাও একটা জড় পদার্থ। কিন্তু আমার শরীরটা যে একটা মানে সজীব, হ্যাঁ, আমার শরীরের মধ্যে যে জীবন আছে, হ্যাঁ, বা এই রুমের মধ্যে যে কীট পতঙ্গ গুলো আছে, ঠিক আছে, এখানে যদি পিঁপড়া থাকে বা অন্যান্য আরো ছোট আণুবীক্ষণিক কোনো জীব থাকে, তাদেরও যে প্রাণ আছে বা জীবন আছে, ঠিক আছে, সেই জীবনটা আসলে কি দেখে আমি বুঝবো যে তার মধ্যে জীবন আছে? হ্যাঁ, যে এই জীব এবং জড় পদার্থের মধ্যে যদি আমি তোমাকে পার্থক্য করতে বলি, বা একটা মূল বৈশিষ্ট্য বলতে বলি, যেটা দেখে তুমি বুঝবা যে এই জিনিসটা এই জিনিসটার মধ্যে জীবন আছে, এটাকে জিনিস বলা যাবে না, এটাকে মানে প্রাণ বলতে হবে, এর মধ্যে প্রাণ আছে, জীবন আছে। একটা তো হচ্ছে স্পিরিচুয়াল ব্যাখ্যা, যে আত্মা আছে, যে কোনো জীবিত বস্তুর মধ্যে আত্মা আছে, যেটা আমাদের ইসলাম ধর্ম ছাড়া অন্যান্য ধর্মেও একই কথা বলে। ইসলাম ধর্মের রূহ বা আত্মা নিয়ে কথা আছে। সায়েন্টিফিক্যালি জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, একমাত্র বৈশিষ্ট্য বলবো না, খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য জীবনের হচ্ছে এই ভবিষ্যৎ প্রজন্ম। ভবিষ্যৎ প্রজন্ম রেখে যাওয়া, অথবা যেটাকে আমরা বলতে পারি সংখ্যা বৃদ্ধি। ঠিক আছে? সংখ্যা বৃদ্ধি করার একটা প্রবণতা, সংখ্যা বৃদ্ধির একটা প্রবণতা জীবনের খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ঠিক আছে? প্রত্যেকটা জীব চায় যে তার ফিউচার জেনারেশনকে পৃথিবীতে রেখে যেতে, যাতে তারা আবার তাদের পরবর্তী প্রজন্ম রেখে যায়, তারা আবার তাদের পরবর্তী প্রজন্ম রেখে যায়। মোট কথা, প্রজাতিটা যাতে বিলুপ্ত না হয়, হ্যাঁ, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যাতে ওই প্রজাতিটা টিকে থাকে, তাদের অস্তিত্ব রক্ষা হয়, সারভাইভ করতে পারে, হ্যাঁ, সেটা জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কাজে আমরা যে প্রজনন নিয়ে পড়াশোনা করতেছি, দেখো, এটা কিন্তু জীব এবং জড়ের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী একটা মানে বৈশিষ্ট্য। হ্যাঁ, কারণ জড় পদার্থ কিন্তু নিজে নিজে কখনোই সংখ্যা বৃদ্ধি করতে পারবে না, জড় পদার্থ কিন্তু কখনোই নিজে নিজে সংখ্যা বৃদ্ধি করতে পারবে না।
আর জীবের ক্ষেত্রে যদি চিন্তা করি, অবশ্যই তারা ভবিষ্যৎ প্রজন্ম রেখে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। এই যে ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে সে রেখে যাচ্ছে, কোন প্রক্রিয়ায়, সেটার পড়াশোনা আমরা এখন একটু জানি। সো প্রজনন মোটা দাগে 2 প্রক্রিয়ায় হয়ে থাকে, যৌন জনন এবং অযৌন জনন। মোটা দাগে এই 2টা ভাগে আমরা ভাগ করতে পারি যে প্রক্রিয়ায় জীব তার ভবিষ্যৎ প্রজন্মকে রেখে যাচ্ছে পৃথিবীতে। একটা হচ্ছে যৌন জনন, আর একটা হচ্ছে অযৌন জনন। ঠিক আছে, এই যৌন জনন এবং অযৌন জনন নিয়ে সম্ভবত আগের যে ক্লাস আমি তোমাদের নিয়েছিলাম কোষ বিভাজনের, সেটার মায়োসিস কোষ বিভাজনও এটা নিয়ে এই বিশেষ করে যৌন জনন নিয়ে কথা হয়েছিল। যৌন জনন নিয়ে যখনই আমি এটা ব্যাখ্যা দেওয়া শুরু করবো, তোমরা ওই মায়োসিস কোষ বিভাজনের বিভিন্ন প্রক্রিয়ার সাথে কোরিলেট করতে পারবা। যৌন জনন হচ্ছে এমন কোন প্রক্রিয়া যেখানে আমার কি থাকবে, পুং গ্যামিট থাকবে। পুং গ্যামিট, গ্যামিট শব্দের অর্থ এই যে বললাম না, মায়োসিস কোষ বিভাজনের বিভিন্ন জিনিসের সাথে এখন আবার রিইন্ট্রোডিউস হবা তোমরা। গ্যামিট শব্দটা বা জনন কোষ সম্পর্কে কিন্তু মায়োসিস কোষ বিভাজনের ক্লাসে বলা হয়েছিল। গ্যামিট কাকে বলে বা জনন কোষ কাকে বলে, যে কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা কি অর্ধেক হয়ে গেছে, যেটাকে আমরা হ্যাপ্লয়েড বলি, তাই না? ক্রোমোজোম সংখ্যা 2 সেট থেকে 1 সেট হয়ে গেছে, সেটাকে আমরা গ্যামিট বলি। তো যৌন জনন হচ্ছে যেখানে পুং গ্যামিট এবং স্ত্রী গ্যামিটের বা পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষের মিলন হবে। হ্যাঁ, পুরুষ এবং স্ত্রী আলাদা আলাদা, ঠিক আছে, লিঙ্গ পার্থক্য, এই জিনিসগুলা যেখানে থাকবে, পুং গ্যামিট এবং স্ত্রী গ্যামিট, আবারও বলতেছি, সেটা হচ্ছে আমার যৌন জনন, সেটা হচ্ছে যৌন জনন। আর অযৌন জনন হচ্ছে এমন যে কোনো যৌন জনন যেখানে কোনো পুং গ্যামিট বা স্ত্রী গ্যামিট নাই, পুং গ্যামিট বা স্ত্রী গ্যামিট নেই। অযৌন জননকে আমরা আরেকটা নামেও ডাকি অঙ্গজ জনন। অঙ্গজ জনন। আচ্ছা, খেয়াল করবা যে ক্লাসে বারবারই প্রজনন জনন 2টা শব্দ ব্যবহার হবে, 2টা শব্দের অর্থ একই। জননের আগে যে প্র উপসর্গ লাগায় আমরা বলতে পারি প্রকৃষ্ট রূপে জনন, মানে সুন্দর রূপে জনন, আর এই জনন হচ্ছে মানে প্রকৃষ্ট রূপে না আর কি। এটা হচ্ছে ব্যাকরণের সাপেক্ষে ব্যাখ্যা। এমনিতে বায়োলজিক্যাল সায়েন্সে প্রজনন জনন আমরা সমার্থক হিসেবেই ব্যবহার করি। সো প্রজনন কি জনন কি এটাতে কনফিউজ হয়ে যায় না, 2টা সমার্থক শব্দই। আচ্ছা, তাহলে অযৌন জনন আমরা বলতেছি হচ্ছে অঙ্গজ জনন। অঙ্গজ জনন কিরকম? এই অযৌন জননটা এটা আবার নিম্ন শ্রেণীর জীবের বৈশিষ্ট্য, এটা হচ্ছে নিম্ন শ্রেণীর জীবের বৈশিষ্ট্য। কেন? এখনই বললেই বুঝতে পারবা, একটু পরেই বুঝতে পারবা। নিম্ন শ্রেণীর জীবের বৈশিষ্ট্য, এটা হচ্ছে নিম্ন শ্রেণীর জীবের বৈশিষ্ট্য কি? এই অযৌন জনন বা অঙ্গজ জনন। আর অঙ্গজ কেন বলতেছি? অঙ্গজ বলতেছি কারণ সাপোজ আমরা যদি হাইড্রা একটা প্রাণীর কথা চিন্তা করি, হাইড্রা কিন্তু অবশ্যই একটা নিম্ন শ্রেণীর জীব, ঠিক আছে? সেটার শরীরের একটা নির্দিষ্ট সিজনে একটা অংশ থেকে মুকুলের মতো তৈরি হয়, ঠিক আছে? বার্ডিং বলে। বার্ডিং এক প্রকার অযৌন জননেরই, মুকুলোদ্গম বার্ডিং ইংরেজিতে, সেটা অযৌন জননেরই একটা উদাহরণ। এটা লিখতেছি না কারণ এটা এই চ্যাপ্টারে পড়াশোনা না, সেজন্য এখানে লিখলাম না। যাই হোক, সো এই অযৌন জনন এর উদাহরণ হচ্ছে তো হাইড্রার মধ্যে ওই এক শরীরের একটা অংশ একটু কি বলবো উঁচু হয়ে মুকুলের মতো তৈরি করলো, এবং আস্তে আস্তে সেই মুকুলটাই শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ভিন্ন একটা স্বাধীন হাইড্রা হিসেবে কিছুদিন পরে আত্মপ্রকাশ করে। হ্যাঁ, এই যে ধরো হাইড্রা একটা প্রাণী, সেখানে কি হলো, তার শরীরের অঙ্গের একটা অংশ তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে মুকুল তৈরি করে আলটিমেটলি সেটাই একটা স্বাধীন প্রাণী হিসেবে অস্তিত্ব রক্ষা করতেছে। এটাই হচ্ছে অঙ্গজ জনন। তার অঙ্গের একটা অংশ বিচ্ছিন্ন হয়ে কি করলো, নতুন একটা ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করলো বা জন্ম দিল। একইভাবে উদ্ভিদের ক্ষেত্রে এরকম বার্ডিং বা মুকুলোদ্গম দেখা যাবে একদম নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে, বা শৈবালের ক্ষেত্রে বা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। এই সমস্ত জায়গায় আমরা এই যারা হচ্ছে নিম্ন শ্রেণীর, অনেক ব্যাকটেরিয়া, শৈবাল, এগুলো সবাই নিম্ন শ্রেণীর জীব না? এরকম নিম্ন শ্রেণীর জীবের মধ্যে পুং গ্যামিট এবং স্ত্রী গ্যামিট আলাদা আলাদা গ্যামিট তৈরি হওয়া ছাড়াই এরকম বিভিন্ন অঙ্গের অংশ থেকেই বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন প্রক্রিয়া বার্ডিং বা মুকুলোদ্গম, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম,
হ্যাঁ, তোমাদের অঙ্গজ জনসংখ্যা বিস্তারিত কথা নাই, তাই এটা নিয়ে বিস্তারিত কথা বলতেছি না। যাই হোক, তো এরকম অঙ্গ বিচ্ছিন্ন হয়ে পুং গ্যামিট এবং স্ত্রী গ্যামিট ছাড়া যদি আমার ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে অযৌন জনন। ঠিক আছে, যৌন জনন আর অযৌন জনন, যৌন জননকে আমরা বলবো হচ্ছে উন্নত বৈশিষ্ট্য, আর অযৌন জনন যে নিম্ন শ্রেণী সেটা তো অলরেডি বলেই ফেলছি। কেন উন্নত বৈশিষ্ট্য? কেন উন্নত বৈশিষ্ট্য? যৌন জননের মধ্যে কি এমন আছে যেটাকে যে জন্য এটাকে আমরা উন্নত শ্রেণীর বৈশিষ্ট্য বলতেছি? কারণ এটাও ওই যে বারবার আগের ক্লাসে পড়া আসবে মায়োসিস বিভাজনের, কারণ মায়োসিস বিভাজন কিন্তু প্রজননের সাথে সম্পর্কিত, এটা তোমরা জানো। আমরা আগের ক্লাসে মায়োসিসের গুরুত্ব সম্পর্কে পড়েছিলাম যে মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে জীবে বৈচিত্র্য আসে। কি আসে? জীবের বৈশিষ্ট্যের বৈচিত্র্য আসে। আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনের ফলে যে অপত্য কোষগুলো তৈরি হয়, সে অপত্য কোষগুলো মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয়। সমগুণ সম্পন্ন হওয়ার অর্থ কি? নতুন কোনো বৈশিষ্ট্য আসার কি সুযোগ আছে? না। কিন্তু মায়োসিস কোষ বিভাজনে আগের ক্লাসের কথা যদি তোমরা মনে করে থাকো, তোমাদের বইয়ে নাই এমন একটা জিনিসও ছবি দেখে তোমাদের একটু দেখিয়েছিলাম যে কিভাবে ক্রোমোজোমের কিছুটা আদান প্রদান হয়। কোথায়? মায়োসিস 1 এর সময়, মায়োসিস 1 এর সময়, প্রথম মায়োসিস বিভাজনের সময়। এই ক্রোমোজোমের আদান প্রদানের কারণে কি হয়? বৈচিত্র্য আসে, নতুন নতুন বৈশিষ্ট্য আসছে ক্রোমোজোমের মধ্যে। অপত্য কোষগুলা মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয় না। ঠিক আছে, এই যে নতুন নতুন বৈশিষ্ট্য আসলো, বৈচিত্র্য আসলো, এটা কিন্তু জীবকে পরিবেশের পরিবর্তনের সাথে খাপ খাইয়ে চলতে সাহায্য করে, অ্যাডাপ্টেবিলিটি বাড়ায়। এই জন্যই যৌন জনন যেটা, সেটা হচ্ছে একটা উন্নত বৈশিষ্ট্য। অযৌন জনন যে সমস্ত, এই জন্যই তো তাদেরকে আমরা নিম্ন শ্রেণীর জীব বলি, কারণ তারা পরিবেশের পরিবর্তনের সাথে খাপ খাইতে সবসময় সক্ষম না। ঠিক আছে, কারণ তাদের যে অযৌন জনন হচ্ছে সেটার কারণে বারবার মাতৃকোষের সমগুণ সম্পন্ন অপত্য কোষ পরবর্তী প্রজন্মগুলা আগের প্রজন্মের সমগুণ সম্পন্ন সমবৈশিষ্ট্য সম্পন্ন হবে। নতুন নতুন বৈশিষ্ট্য আসবে না, পরিবেশের সাথে খাপ খাওয়ার ক্ষমতাও তাই কম হবে। কাদের? নিম্ন শ্রেণী উদ্ভিদ এবং প্রাণী, যাদের মধ্যে অযৌন জনন হবে। আচ্ছা, প্রজনন সম্পর্কে একটা আইডিয়া মোটামুটি আমরা নিলাম। এখন উদ্ভিদ প্রজননের দুই একটা সংজ্ঞা এবং উদাহরণ, হ্যাঁ, যে প্রজনন সংক্রান্ত বিভিন্ন তথ্য বইয়ের মধ্যে আছে, এবং এই চ্যাপ্টারটা অনেক বেশি তথ্য সমৃদ্ধ। এমসিকিউ ধরনের ছোট 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 তথ্য এবং সৃজনশীলে ক নম্বর আসার মতো সংজ্ঞা, মূলত বিভিন্ন সংজ্ঞা যে এটা কাকে বলে এবং তারপর তার উদাহরণ। হ্যাঁ, এই জিনিসটা তোমরা অনেকেই স্টুডেন্ট হিসেবে চাও যে তোমাদের ভাইয়ারা কি বলে ছন্দ দিয়ে যে তোমাদেরকে শিখাক বা কোনো শর্টকাট টেকনিক দেখ। হ্যাঁ, আমি যেটা পার্সোনালি এখনো আমার মেডিকেল পড়াশোনার সময় ইউজ করি, বা আমি যখন তোমাদের মতো এসএসসি লেভেলে ছিলাম তখনও পড়াশোনা যখন করেছি, আমার কাছে আসলে ছন্দের শেখার বিষয়টা সবসময় ইফেক্টিভ মনে হয় নাই, বা নতুন নতুন ছন্দ বানাতে আমি পারদর্শীও ছিলাম না। সো আমি তোমাদেরকে নতুন কোনো ছন্দ দিব না। আমি তোমাদেরকে যেটা বলবো, একই জিনিস বারবার বারবার পড়লে, বারবার কিরকম, তুমি যদি নির্দিষ্ট একটা তথ্য আজকের দিনে ধরো প্রতি 1 ঘন্টায় 5বার করে পড়লা, 5বার করে একটা তথ্য পড়লা, এটা যতটা মনে থাকবে তার চেয়ে তুমি 7 দিন সময় নিয়ে একটা চ্যাপ্টারের একটা অংশ, বিশেষ করে মুখস্থ জিনিসগুলা, বিভিন্ন সংজ্ঞা এবং উদাহরণ, এটা যখন তুমি 7 দিনের মাথায় বা 1 মাসের মাথায় অল্প 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 করে বারবার দেখবা, একদিনে বারবার না, একটু দীর্ঘ সময় ধরে বারবার দেখবা, তখন তোমার মস্তিষ্কে সেটা কেটে যাবে। এবং তুমি 10 দিন 20 দিন বা 1 মাস পরে বারবার পড়ার কারণে যখন দেখবা যে এটা তুমি এমনি পারতেছো, তখন তুমি নিজে অবাক হয়ে যাবা যে এই যে জিনিসগুলো আমি পারতাম না সেটা মাথার মধ্যে কেন ঢুকে গেছে। কিন্তু এটার জন্য একটু শ্রম দিতে হবে, এবং এটা কোনো শর্টকাট টেকনিক নাই। জীবনে ভালো কোনো কিছু করতে গেলে সেটার কোনো শর্টকাট টেকনিক নাই, বুঝছো? যাই হোক, অনেক তত্ত্ব কথা হইল। আসো, যেই সংজ্ঞা এবং উদাহরণগুলো বলছিলাম যে জানা লাগবে এই চ্যাপ্টারের, সেটা একটু বই থেকে আমরা দেখি। অলরেডি কিন্তু পুং জনন কোষ বা পুং গ্যামিট এবং স্ত্রী গ্যামিট নিয়ে কথা হয়েছে আগের ক্লাসে, তাই না? যখন আমরা মায়োসিস নিয়ে কথা বলছিলাম। পুং জনন কোষের একটা নাম শিখবে এবার, যদিও তোমরা এটা জানোই। পুং জনন কোষকে বলা হয় হচ্ছে শুক্রাণু বা স্পার্ম, এবং স্ত্রী জনন কোষকে বলা হয় ডিম্বাণু বা এগ। শুক্রাণু এবং ডিম্বাণু, পুং গ্যামিট এবং স্ত্রী গ্যামিট নিয়ে আমরা আলোচনা করছিলাম, এখন থেকে সেটাকে শুক্রাণু এবং ডিম্বাণু বলবো। তাহলে এই যে দুইটা শব্দ পেয়ে গেলাম আমরা নতুন, শুক্রাণু এবং ডিম্বাণু, যদিও তোমাদের জন্য নতুন না আমি জানি, শুক্রাণু এবং ডিম্বাণু। আচ্ছা, এবারে আরো কিছু জিনিস উদ্ভিদ প্রজনন সংক্রান্ত। যদি বিশেষ করে উন্নত উদ্ভিদের মধ্যে এটা দেখা যায়, কি বৈশিষ্ট্য? একই উদ্ভিদ দেহে
যদি পুংগ্যামিট এবং স্ত্রীগ্যামিট দুইটাই তৈরি হয়। দুই ধরনের জনন কোষ একই দেহে দুই ধরনের জনন কোষ সৃষ্টি হচ্ছে, এটা কি আমাদের বৈশিষ্ট্য প্রাণীর? হ্যাঁ, আমার দেহে কি স্ত্রীগ্যামিট তৈরি হবে? অবশ্যই না। পুরুষের দেহে পুংগ্যামিট বা বাবার দেহে পুংগ্যামিট, মায়ের দেহে স্ত্রীগ্যামিট তৈরি হয়, তাদের মিলনে প্রথম কোষ হচ্ছে জাইগট তৈরি হয়। এটা আগে ক্লাসে মায়োসিসে পড়ানো হয়েছিল। যাই হোক, তো যদি এবার এটা আবার উন্নত বৈশিষ্ট্য, বিষয়টা অবাক করার মতো তাই না? উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য, আমরা প্রাণী হিসেবে মানুষ সবচেয়ে উন্নত। হ্যাঁ, এদের কিন্তু আবার এক একটা দেহে লিঙ্গ ভেদে সেই লিঙ্গের গ্যামিট তৈরি হচ্ছে, তাই না? উদ্ভিদের ক্ষেত্রে আবার খেয়াল করো উন্নত বৈশিষ্ট্যটা কি, যে একই দেহে দুই ধরনের জননকোষ সৃষ্টি হয়। একটু অবাক করা বিষয় তাই না? যাদের মধ্যে এই ধরনের ঘটনা ঘটবে, একই দেহে দুই ধরনের জননকোষ সৃষ্টি হবে, এদেরকে বলে সহবাসী বা মনেশিয়াস। উচ্চারণ হচ্ছে মনেশিয়াস, মনোইশিয়াস না, মনেশিয়াস। মনেশিয়াস উদ্ভিদ, এবং এই শব্দগুলো জানা দরকার ইংরেজি, এগুলো স্কিপ করো না তোমরা। মনেশিয়াস উদ্ভিদ হচ্ছে যাদের ক্ষেত্রে দুই ধরনের কোষই উৎপন্ন হচ্ছে, যাদের দেহে দুই ধরনের মানে পুংগ্যামিট এবং স্ত্রীগ্যামিট দুই ধরনের কোষই উৎপন্ন হচ্ছে। আর তাদের ক্ষেত্রে এটা হবে না পুরুষ উদ্ভিদ স্ত্রী উদ্ভিদ, পুরুষ উদ্ভিদের দেহে পুংগ্যামিট, স্ত্রী উদ্ভিদের দেহে স্ত্রীগ্যামিট, এরকম যাদের ক্ষেত্রে হয় আলাদা আলাদা দেহে তাদেরকে আমরা বলি হচ্ছে ভিন্নবাসী বা ডাইয়েশিয়াস। মনেশিয়াস, ডাইয়েশিয়াস উদ্ভিদ, মনেশিয়াস এবং ডাইয়েশিয়াস। আচ্ছা, এরপরে আসো এই অংশটাতে তোমার যৌন জনন এবং অযৌন জননের মাঝখানে যে পার্থক্য, যেখানে হচ্ছে তোমার যৌন জননের ভিত্তিতে আমাদের নতুন নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হচ্ছে, হ্যাঁ, পরিবেশে খাপ খাওয়াইতে চেষ্টা করতে সাহায্য করতেছে, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা আছে। তো মূলত এই হচ্ছে আমাদের দুইটা ইম্পর্টেন্ট ইনফরমেশন এই বইয়ের শুরুতে, যে মনেশিয়াস উদ্ভিদ এবং ডাইয়েশিয়াস বা ভিন্নবাসী উদ্ভিদ। ঠিক আছে, এরপরে চলে আসো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস উদ্ভিদ প্রজননের ক্ষেত্রে, উদ্ভিদের প্রজনন অঙ্গ। উদ্ভিদের প্রজনন অঙ্গ প্রাণীর ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে আমরা সেটাকে পুরুষ যৌনাঙ্গ এবং স্ত্রী যৌনাঙ্গ এভাবে ডিফারেন্সিয়েট করি। উদ্ভিদের ক্ষেত্রে প্রজননের জন্য যে অঙ্গটা কাজ করে সেটা হচ্ছে ফুল। এই ফুল কিন্তু অবশ্যই সব ধরনের উদ্ভিদে তৈরি হবে না। যারা উন্নত শ্রেণী উদ্ভিদ, যারা হচ্ছে আমার সপুষ্পক, যারা সপুষ্পক উদ্ভিদ, এবং সপুষ্পক উদ্ভিদরা অবশ্যই কি উন্নত শ্রেণী তাই না? যারা সপুষ্পক উদ্ভিদ তাদের প্রজননের ক্ষেত্রে যে অঙ্গটা কাজ করে সেটাই হচ্ছে আমার প্রজনন অঙ্গ। ঠিক আছে, এই যে দেখো আমরা স্লাইডের মধ্যে লিখছি প্রজনন অঙ্গ ফুল। আচ্ছা, ফুলের সংজ্ঞা কি যদি আমি তোমাকে জিজ্ঞেস করি? বিপদে পড়ে যাবা না, আসলে ফুল কাকে বলে? হ্যাঁ, বেশিরভাগ উত্তর হয়তো এটা হবে যে একটা গাছের সবচেয়ে সুন্দর যে জিনিসটা দেখতে, হ্যাঁ, যার একটু পাপড়ির মতো থাকে, মাঝখানে একটু সাদার মতো থাকে, বিভিন্ন রঙের রঙিন হয়, সেটাকে আমরা ফুল বলি। ফুলের সবচেয়ে আকর্ষণীয় সৌন্দর্যময় অংশকে উদ্ভিদের সবচেয়ে আকর্ষণীয় সৌন্দর্যময় অংশকে ফুল বলে। এটাই হয়তো তোমাদের বেশিরভাগের উত্তর হবে। তো বায়োলজিক্যাল সায়েন্সের সাপেক্ষে, জীববিজ্ঞানের সাপেক্ষে ফুলকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব? ফুল হচ্ছে প্রজননের জন্য, দেখো সংজ্ঞার সাথে সাথে বুঝে যাওয়া যায় ফুলের কাজ কি। প্রজননের জন্য উদ্ভিদের বিশেষায়িত প্রজননের জন্য বিশেষায়িত উদ্ভিদের একটি বিটপ। বিটপ মানে কি ভাইয়া? আমি জানি অলরেডি তোমরা অনেকেই জিজ্ঞেস করতেছো বিটপ মানে কি। বিটপ এই শব্দের ইংরেজি হচ্ছে শুট। এই বিটপ শব্দের অর্থ হচ্ছে শুট ইংরেজিতে, মানে হচ্ছে এটা উদ্ভিদের দেহের একটি অংশ, ব্যাস, এতটুকু জানলেই চলবে। উদ্ভিদের একটা অংশ, উদ্ভিদ দেহ থেকে যে গ্রোথ
একটা গ্রোথ বা একটা বৃদ্ধি হচ্ছে, সেটা তো দেহের অংশ হবে, তাই না? সেটাকে আমরা বিটপ বা ইংরেজিতে শুট বলি। আর যেই বিটপটা হচ্ছে প্রজননের জন্য বিশেষায়িত। খেয়াল করছো? ফুল বলতে কিন্তু আমরা সৌন্দর্য, সাজানো গোছানো, কাউকে উপহার দেওয়া এই পর্যন্তই বুঝি। কিন্তু একটা উদ্ভিদ নিজের জীবনের জন্য মানে এই ফুলটার ফাংশন কি বা কাজ কি, সে হচ্ছে প্রজননের জন্য বিশেষায়িত। সে কিসের জন্য বিশেষায়িত? প্রজননের জন্য বিশেষায়িত। দেখো বইও যদি তোমাদেরকে এই জিনিসটা দেখাই, এই যে প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপ হচ্ছে ফুল। প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপকে আমরা কি বলি? ফুল বলি। আচ্ছা, একটা আদর্শ ফুল, ঠিক আছে, একটা আদর্শ ফুল, যে ফুলটার মধ্যে আদর্শ বলতে আমরা আসলে কি বুঝি? তোমরা কোষও পড়ছো অলরেডি। কোষের যখন আমরা আদর্শ কোষের একটা ছবি, এবং সম্ভবত তোমরা এটা আঁকতেও পারো, আদর্শ কোষের ছবি যখন আমরা আঁকি বা সেটা নিয়ে পড়াশোনা করি, সকল কোষে কিন্তু ওই সব অঙ্গাণুগুলো সবসময় থাকে না। হ্যাঁ, যেমন হ্যাঁ, নিউক্লিয়াস তো থাকবে, নিউক্লিয়াস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বাকি যে সমস্ত সাইটোপ্লাজমিক অঙ্গাণু আছে, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা, তারপর লাইসোজোম, সবকিছু কিন্তু সমান পরিমাণে সব উদ্ভিদ এবং প্রাণী কোষে থাকে না। আদর্শ কোষ বলতে আমরা বলতেছি যত বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন কোষ আছে, তাদেরকে মিলিয়ে যত রকমের অঙ্গাণু পাওয়া সম্ভব, সবকিছুকে যদি আমি একটা কোষের মধ্যে ঢুকাই, তাহলে সেটাকে আমরা আদর্শ কোষ বলতেছি। ঠিক আছে? আদর্শ অবস্থায় একটা কোষ এই সর্বোচ্চ এই পরিমাণ অঙ্গাণু বা এই পরিমাণ উপাদান ধারণ করতে পারে, সেটাকে আমরা আদর্শ কোষ বলি, বা এই আদর্শ শব্দটা ব্যাখ্যাই এটা। স্বাভাবিক অবস্থায় সবচেয়ে বেস্ট কন্ডিশনে সে কি কি জিনিস ধারণ করতে পারে। তো একটা ফুলের ক্ষেত্রেও যখন আমরা আদর্শ ফুল বলবো, এটার অর্থ এটাই না যে পৃথিবীর সকল ফুলে এই আদর্শ ফুলের অংশগুলা থাকবে। তবে একটা আদর্শ ফুলের মধ্যে মোট 5টা স্তবক বলি আমরা, স্তবক, এই যে 5টি স্তবক, স্তবক বা অংশ, স্তবক বলতে অংশই, ফুলের অংশগুলোকে স্তবক নামে আমরা ডাকি। আদর্শ ফুলের মধ্যে এই 5টা স্তবক থাকবে। একটা আদর্শ ফুলের মধ্যে, একটা আদর্শ ফুল, আর যে ফুলের মধ্যে এই 5টা স্তবক থাকে তাদেরকে আবার আদর্শ ফুল বলা হয়। আদর্শ ফুলের স্তবক, স্তবক শব্দের অর্থ কি? অংশ, ফুলের অংশ। কয়টা? 5টা। একটা আদর্শ ফুলের স্তবক বা অংশ হচ্ছে 5টা। কি কি? একটা আদর্শ ফুলের স্তবক 5টা। কি কি? প্রথমে হচ্ছে পুষ্পাক্ষ, পুষ্পাক্ষ। নাম দেখে ঘাবড়া যাওয়ার কিছু নাই, ব্যাখ্যা সামনে আসতেছে। প্রথমে হচ্ছে পুষ্পাক্ষ, এরপরে হচ্ছে বৃতি, এরপরে কি? বৃতি, এরপরে দলমণ্ডল। জানি নামগুলো দেখে তোমরা অনেকে অলরেডি ঘাবড়ে যাচ্ছ, যত আমি ঘাবড়াতে না করি, কিন্তু ব্যাখ্যা আসতেছে এবং এই শব্দগুলো ইজি হয়ে যাবে, বারবার পড়লে ইজি হয়ে যাবে। পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল। এরপরে আসে হচ্ছে পুংকেশর, পুংকেশর, পুংকেশর। নামের সাথে সাথে বুঝতে পারতেছো এটার সাথে পুরুষত্বের নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে, তাই না? যেহেতু নামের আগে পুং আছে। এরপরে স্ত্রী কেশর, এরপরে কি? স্ত্রী কেশর, এরপরেরটা হচ্ছে স্ত্রী কেশর। এই হচ্ছে আমার আদর্শ উদ্ভিদের 5টা স্তবক বা অংশ: পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংকেশর, স্ত্রীকেশর। ঠিক আছে? পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল এবং স্ত্রী কেশর, এই হচ্ছে আমার উদ্ভিদের একটা আদর্শ ফুলের 5টা স্তবক। একটু আগে বলছি যে এটা শর্ত না যে পৃথিবীর সকল ফুলের মধ্যে এই 5টা স্তবক থাকতেই হবে, এটা শর্ত না। তাহলে যাদের মধ্যে, কোন কোন ফুলের মধ্যে আমরা এরকম আদর্শ অবস্থায় যে 5টা স্তবক পাওয়া যায়, সবই পাবো? বইয়ে চলে যাই উদাহরণে। কোথায়? খুঁজে বের করো। যে ফুলে এই 5টি স্তবকে উপস্থিত থাকে তাকে বলে সম্পূর্ণ ফুল। কি বলে? সম্পূর্ণ ফুল। সম্পূর্ণ ফুল যাদের মধ্যে 5টা স্তবকে আছে, উদাহরণ জবা আর ধুতুরা। বিশেষ করে এই জবা ফুল নিয়ে, এই জবা
জবা ফুল যেটা হচ্ছে আমাদের আদর্শ ফুলের একটা উদাহরণ, এই জবা ফুল নিয়ে প্রচুর পড়াশোনা আছে সামনে। এসএসসি পাস করে 11-12 যখন উঠবা, জবা ফুল নিয়েও পড়াশোনা আছে। হ্যাঁ, এবং জবা ফুল নিয়ে আই বিলিভ এর আগের ক্লাসে তোমরা হালকা পাতলা পড়াশোনা করে আসছো। এই ফুলটা যেহেতু বলতে পারো ধুতুরার মধ্যে তো আছে ভাইয়া, মূলত জবা ফুলের মধ্যে এই এই যে 5টা স্তবক আছে সেগুলো একদম সবচেয়ে বেশি সিমেট্রিক্যালি, একটা অংশ আরেকটা অংশের সাথে সম্পূর্ণ সিমেট্রিক্যাল, দেখতে একই রকম সুন্দরভাবে থাকে। এই জন্য হচ্ছে জবা ফুলকেই আমরা সাধারণত এই প্রজনন অঙ্গ বলো বা ফুলের বিভিন্ন অংশ বলো, এগুলো পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। হ্যাঁ, তাহলে জবা এবং ধুতরা হচ্ছে কি ফুল? সম্পূর্ণ ফুল। কেন সম্পূর্ণ ফুল বলতেছি? 5টা স্তবকের 5টাই তার মধ্যে থাকবে, আর যার মধ্যে নাই তারা হচ্ছে অসম্পূর্ণ ফুল। বুঝাই যাচ্ছে, যার মধ্যে কোনো না কোনো কিছুর অভাব আছে, কোনো না কোনো একটা স্তবক, তোমার পুংকেশর, স্ত্রীকেশর, তারপর হচ্ছে বৃতি, দলমণ্ডল, পুষ্পাক্ষ, 5টার মধ্যে কোনো না কোনো কিছু অভাব আছে, তাদেরকে আমরা বলবো হচ্ছে অসম্পূর্ণ ফুল। উদাহরণ লাউ এবং কুমড়া, লাউ এবং কুমড়া। আচ্ছা, এরপরে আরো কিছু তথ্য দেখো। বৃন্তযুক্ত ফুল, বৃন্ত আদর্শ যে 5টা অংশ আছে, এটা ছাড়াও ফুলের যেই বোটাটা, ফুলটা যে বোটাটার সাথে যুক্ত, যে বোটাটার সাথে সে কাণ্ডের সাথে যুক্ত, ফুলের বোটা বা দণ্ড যাই বলো না কেন, সেটাকে আমরা বলি হচ্ছে কি বলি? বৃন্ত। ফুলের যে বোটা আছে সেটাকে আমরা কি বলি? বৃন্ত বলি। ঠিক আছে, তাহলে সবৃন্তক ফুল কি হবে? সবৃন্তক ফুল হবে যাদের মধ্যে এই বোটাটা আছে, যেমন জবা, কুমড়া। জবা ফুল, কুমড়া ফুল, এদের মধ্যে সেই বোটা বা বৃন্ত থাকবে। সবৃন্তক, তাই বলতেছি। কি বলতেছি? সবৃন্তক, বৃন্তক সহ, বৃন্তক যুক্ত। আর যদি বৃন্তক না থাকে সেটা হচ্ছে বৃন্তহীন। বৃন্তহীন ফুল সেটাকে বলা হচ্ছে অবৃন্তক। সবৃন্তক, অবৃন্তক। উদাহরণ অবৃন্তকের হাতিসুর। হাতিসুর ফুলের মধ্যে কোনো বোটা নাই। এই হলো বৃন্ত আছে কি নাই বা বোটা আছে কি নাই সেটার উপর ভিত্তিতে আবার ফুলকে 2 ভাগে ভাগ করতে পারলাম আমরা। তাহলে 5টা স্তবক আছে কিনা এটার ভিত্তিতে সম্পূর্ণ, অসম্পূর্ণ, বোটা আছে কিনা এটার ভিত্তিতে বৃন্তক, সবৃন্তক এবং অবৃন্তক। উদাহরণ হচ্ছে জবা, কুমড়া এবং হাতিসুর। আরো কিছু তথ্য। বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার, নিউট্রাল ফ্লাওয়ার। বাংলায় বলে উভলিঙ্গ, একলিঙ্গ, আর হলো ক্লিব। লিঙ্গের প্রকার ভেদে বাংলা ব্যাকরণে পড়ছো না? ওই যে পুরুষ লিঙ্গ, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, তারপরে ক্লিবলিঙ্গ, এগুলো তো পড়া হয়েছে অবশ্যই। আসো তাহলে এটা মানে উদ্ভিদ প্রজননের ক্ষেত্রে এটা সিগনিফিকেন্স কি শব্দগুলার? বাইসেক্সুয়াল বা উভলিঙ্গ শব্দ শোনার সাথে সাথে বুঝতে পারতেছো, এইটা হচ্ছে তেমন ফুল যেই ফুলের মধ্যে পুং স্তবক এবং স্ত্রী স্তবক, অর্থাৎ যে 2টা স্তবক হচ্ছে আমার পুরুষ এবং স্ত্রী অংশের রিপ্রেজেন্টেটিভ, তারা যখন একই উদ্ভিদে একই ফুলের মধ্যে 2টাই আছে, সেই ফুলকে আমরা বলবো হচ্ছে উভলিঙ্গ। যেমন জবা এবং ধুতুরা, জবা এবং ধুতুরা এই ফুলের মধ্যে উভলিঙ্গ, অর্থাৎ পুংস্তবক, স্ত্রী স্তবক 2টাই থাকবে। যদি যে কোনো একটা থাকে, পুরুষ ফুল, স্ত্রী ফুল এভাবে আলাদা করতে পারি। পুরুষ ফুলের মধ্যে শুধু পুংস্তবক থাকবে, স্ত্রী ফুলের মধ্যে শুধু স্ত্রী স্তবক থাকবে, এরকম আলাদা করতে পারি যদি, তাকে আমরা একলিঙ্গ বলবো, একলিঙ্গ ফুল। উদাহরণ লাউ, কুমড়া। উদাহরণ হচ্ছে লাউ আর কুমড়া। দেখো লাউ আর কুমড়া কিন্তু অসম্পূর্ণ ফুল, যেটা অসম্পূর্ণ ফুল যেখানে 5টা স্তবক সম্পূর্ণভাবে ছিল না, তাদেরকে আমরা অসম্পূর্ণ ফুল বলতেছিলাম। দেখো এখানেও আবার কি বলতেছি? লাউ আর কুমড়াকে আমরা একলিঙ্গ ফুল বলতেছি। দেখছো কানেকশনটা? দেখছো? তাহলে এই লাউ আর কুমড়া কেন আসলে লাউ আর কুমড়া অসম্পূর্ণ, বুঝতে পারছো? তার মানে কারণ তাদের যে কোনো লাউ বা কুমড়া ফুলের মধ্যে পুংকেশর বা স্ত্রীকেশরের মধ্যে যে কোনো একটা অংশ থাকবে, 2টা তো একসাথে থাকতে হবে না একই ফুলে। একই ফুলের মধ্যে কি 2টা একসাথে থাকতে পারবে? এই জন্য কিন্তু তাদেরকে আমরা অসম্পূর্ণ বলতেছি, কারণ 5টা স্তবকে 5টাই নাই। যে কোনো একটা ফুলের মধ্যে হয়তো পুংকেশর আছে, আর ফুলের মধ্যে স্ত্রীকেশর আছে কিন্তু পুংকেশর নাই, এরকম। এই জন্য আমরা এটাকে অসম্পূর্ণ বলতেছি, মনে রাখা যায় কিন্তু এই 2টা উদাহরণ থেকে। হ্যাঁ, আর কিছু কিছু হচ্ছে আমার ক্লিপ ফুল, মানে তাদের 2টাই অনুপস্থিত। ঠিক আছে, এটা সাধারণত কিছু সৌন্দর্য বর্ধনকারী, আমরা বিভিন্ন বাসায় যারা শৌখিন মানুষ সৌন্দর্য বর্ধনকারী গাছ ব্যবহার করে না, টবের মধ্যে লাগায়। হ্যাঁ, যাদের একমাত্র কাজ হচ্ছে শুধু সৌন্দর্য বাড়ানো।
বিভিন্ন সৌন্দর্য ফুল বর্ধনকারী গাছের যে ফুল, সেই ফুল হচ্ছে আমার নিউটার ফুল বা ক্লিপ, নিউটার ফ্লাওয়ার বা ক্লিপ ফুল। ঠিক আছে, নিউটার ফ্লাওয়ার বা ক্লিপ ফুল। এই যে আমি ইচ্ছা করি এই জিনিসগুলো স্লাইডে লিখি নাই এবং তোমাদেরকে বই থেকে দেখাচ্ছি এই ইনফরমেশন গুলা, কারণ এটার আবার আরেকটা কারণ আছে। এই জিনিসটাও আমাকে একজন বন্ধু শিখাইছিল, এটা সে এসএসসি তে না, এলিমেন্টারি শিখাইছিল, এবং তার পরবর্তীতে এটা আমি এখনো ইউজ করি জীবনে। দেখো, তুমি যখন পরীক্ষায় যদি এমসিকিউ আসে যে নিচের কোন ফুলটি কথার কথা বৃন্তহীন, অনেকগুলো 4টা অপশন দেওয়া হচ্ছে, মনে করো জবা, কুমড়া, তারপরে লাউ, 4 নম্বর অপশন দেওয়া হচ্ছে হাতিসুর। হাতিসুর যে রাইট আনসার তোমার মধ্যে কিভাবে মনে পড়বে? হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে, অনেক কম সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু এই তথ্যটা মনে পড়বে কি, যে আচ্ছা আমি এটা পড়ছিলাম, মুখস্থ করছিলাম, যেই ফুলের মধ্যে বৃন্ত নাই বা বোটা নাই সেটা হচ্ছে উদাহরণ হচ্ছে হাতিসুর, এই তথ্যটা মনে পড়বে। বেশিরভাগ অনেকের মনে আমি বলবো অ্যাটলিস্ট 60-70% স্টুডেন্টের মনে পড়বে যে এই বইয়ের পৃষ্ঠা সংখ্যা কত। মনে করো এই 239 পৃষ্ঠা, 239 পৃষ্ঠার এই ছবিটা মাথার মধ্যে আসবে। এই সাদা যখন বই, এখন তো স্ক্রিনে দেখতেছো, বই নিয়ে যখন পড়বা, এই 239 নম্বর পৃষ্ঠার মধ্যে এই জায়গাটার মধ্যে বইয়ের মাঝখান বরাবর এখানে ছিল এই যে এই ফন্টে, এই ফন্ট হাতিসুর লেখাটা যে ফন্টে, যে বাংলা ফন্টে, সাপোজ এটা হচ্ছে শুটনি ফন্ট, তাহলে শুটনি ফন্টটা মাথার মধ্যে তোমার আসবে, বইয়ের ছবিটা। এভাবে কিন্তু আমরা মনে করি সাধারণত যে বইয়ের, যেই বই থেকে পড়ছি বা যেই জায়গা থেকে পড়ছি সেই পৃষ্ঠাটা, সেই ইমেজটা মনের মধ্যে আসে। ভিজুয়াল ইনফরমেশন মানুষ বেশি মনে রাখে, বুঝছো? ভিজুয়াল ইনফরমেশন যে কোনো রিটেন ইনফরমেশনের চেয়ে মানুষ বেশি সহজে মনে রাখে এবং দীর্ঘ সময় মনে রাখে। এভাবে আমাদের ব্রেইন আল্লাহ তাআলা বানাইছেন। এই জন্য যেহেতু বইয়ের মধ্যেই এই তথ্যগুলো আছে, আমি আর স্লাইডে না এনে এখান থেকে দেখাই দিলাম। হ্যাঁ, তোমাদের ক্লাস ম্যাটেরিয়ালস এর মধ্যে হয়তো এই মুহূর্তে জিনিসগুলো থাকবে না, তাহলে সমস্যা নাই, বই থেকে এই ক্লাসের ভিডিওর মধ্যে যে দাগায় দাগায় দিলাম এটাই বারবার দেখবা এবং বইয়ের মধ্যেও দেখবা ওই জিনিসটা সহজে মনের মধ্যে গেঁথে যাবে। আচ্ছা, তাহলে ফুলের প্রাথমিক আলোচনাটা আমরা করলাম, কিছু এমসিকিউ টাইপের তথ্য শিখলাম, সংজ্ঞা শিখলাম, সম্পূর্ণ ফুল, অসম্পূর্ণ ফুল, বাইসেক্সুয়াল, ইউনিসেক্সুয়াল, নিউটার ফ্লাওয়ার সম্পর্কে দেখলাম। এবারে কিন্তু যে ফুলের বিভিন্ন অংশ চলে আসছে, দেখো অলরেডি ফুলের বিভিন্ন অংশ চলে আসছে, এটা আমরা স্লাইডে পড়ো, এই জিনিসগুলো আমরা স্লাইড থেকে পড়তে পারি, অসুবিধা নেই। ফুলের স্তবক পরিচয়। প্রথম যে স্তবক, পুষ্পাক্ষ। পুষ্পাক্ষের ইংরেজি বলে হচ্ছে, আমি সবগুলারই ইংরেজি বলে বলে পড়াবো, টেনশনের কিছু নাই, থ্যালামাস। পুষ্পাক্ষের ইংরেজি হচ্ছে থ্যালামাস। এই পুষ্পাক্ষ জিনিসটা না, সত্যি কথা বলতে গেলে আমি খুব রিসেন্টলি বুঝছি আসলে পুষ্পাক্ষ কাকে বলে। কারণ এই অক্ষ বললেই তো আমাদের মাথার মধ্যে এরকম চিন্তা আসে না যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ বা এরকম কিছু, যে অক্ষ দেখলে আমরা সাধারণ যেটা সাপেক্ষে আমরা কোনো কিছু পরিমাপ করি। হ্যাঁ, মনে করো আমার দেহের যদি আমি লঙ্গিচুডাল অ্যাক্সিস বা লম্ব কি বলে এটাকে, যাই হোক, এটাকে যদি আমি উলম্ব রেখাও বলি, একটা উলম্ব অক্ষ বরাবর ধরো আমি দাঁড়ায় আছি, উলম্ব অক্ষ বরাবর দাঁড়িয়ে আছি আমি এখন। হ্যাঁ, তো এই অক্ষ সাধারণত আমরা শব্দটা ব্যবহার করি কোনো কিছুর অবস্থান পরিমাপ বোঝানোর ক্ষেত্রে। তো এই অক্ষটা কি, মনে করি এটা যদি একটা ফুল হয়, আমি খুবই বাজে একটা ছবি আঁকবো এখন, আমি ফুল মানে ছবি আঁকায় খুবই কাঁচা, সো এটা আমাকে মাফ করে দিও। মনে করো এটা যদি একটা ফুলের ছবি হয়, তাহলে পুষ্পাক্ষ কি, মানে যেই অক্ষ বরাবর এই ফুলটা দাঁড়ায় আছে, বিষয়টা কি এরকম? আমি আসলে এটা ভাবতাম একটা লম্বা সময় পর্যন্ত, যে এই যে ধরো এটা হচ্ছে ফুলের কি বৃন্তটা না, এই বৃন্ত আর ফুলটা যে বরাবর গাছে দাঁড়ানো বা অবস্থান, সেই অক্ষটাই হচ্ছে পুষ্পাক্ষ। অনেক দিন পর্যন্ত আমি এটাই ভাবতাম, ঠিক আছে? তো খুব রিসেন্টলি আমি এটা বুঝতে পারছি আসলে এই পুষ্পাক্ষ থ্যালামাস জিনিসটা কি। হ্যাঁ, আমি নিশ্চিত জানি অনেকেই তোমাদের ক্লাসের ছেলেমেয়েরা অনেকেই পুষ্পাক্ষ বলতে আমি যেটা ভাবছি এটাই ভাববে, যে অক্ষ বরাবর মনে করো যেই এক্স অক্ষের সাথে 45 গুণ করা আছে, এই অক্ষটা হচ্ছে যে অক্ষ বরাবর তার অবস্থা, সেটা হচ্ছে পুষ্পাক্ষ। আসলে সেটা না, এটা হচ্ছে আমার ওই যে বৃন্ত ফুলের, সেই বৃন্তের আগার অংশ, আগা বা গোড়া যাই বলো, আগার অংশ সবচেয়ে সর্বোচ্চ যেই প্রান্তটা, সর্বোচ্চ যেই প্রান্ত, যার সাথে হচ্ছে ফুলের অন্যান্য স্তবক গুলা যুক্ত, যার সাথে হচ্ছে অন্যান্য স্তবক গুলা যুক্ত। এবার হচ্ছে ছবি দিয়ে বোঝাই, এখন দেখবা এই ছবিটা বুঝতে তোমাদের ক্লিয়ার হবে অনেকটা। দেখো পুষ্পাক্ষ বলতে এখন কি বোঝাচ্ছে, এই অংশটাকে পুষ্পাক্ষ বলতেছে না, এই যে দেখছো বোটা, ফুলের বোটা বা বৃন্ত, একদম আগাটা যেখানে হচ্ছে অন্যান্য স্তবক গুলা
অন্যান্য যা যা স্তবক আছে, এই যে ধরো পুংকেশর, স্ত্রীকেশর, তারপরে পাপড়ি, বৃত্ত অংশ, যাই বলো না, এগুলো নিয়ে সামনে প্রশ্ন আসতেছে। বাকি যে 4টা স্তবক একদম নিজের গোড়াটার সাথে সবাই সংযুক্ত না, তাহলে ফুলের বোটাটা বা বৃন্তর একদম আগার অংশটা যেখানে সবাই যুক্ত, সেটা হচ্ছে পুষ্পাক্ষ। ঠিক আছে, এটা কিন্তু এই অক্ষ বরাবর এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে ফুল আছে, এই জন্য সেটা পুষ্পাক্ষ, ব্যাপারটা সেরকম না। হ্যাঁ, এই ভুলটা করো না। তাহলে আচ্ছা, যে ফুলের স্তবক গুলা যে আমরা পড়বো, সেখান থেকে আসলে কি কি জানতে হবে, জিনিসটা কি, তার কাজ কি, এবং কিছু বিশেষ উদাহরণ যদি থাকে। এই হচ্ছে আমার ফুলের যে 5টা স্তবক, তার সম্বন্ধে জানতে হবে। প্রত্যেকটা জিনিস কি, স্তবকগুলা কি, তাদের কাজ কি, এবং সেই স্তবকগুলোর মধ্যে যদি কোনো বিশেষ উদাহরণ থাকে, সেটা নিয়ে হচ্ছে আমাদের পড়াশোনা সামনে। পুষ্পাকের ক্ষেত্রে কোনো বিশেষ উদাহরণ নাই, এর কাজ কি, এর কাজ অলরেডি বলে ফেলছি। কিন্তু বাকি স্তবক বা অবশিষ্ট যে স্তবকগুলো আছে, বাকি 4টা, বাকি স্তবক গুলোকে সংযুক্ত করা, দ্যাটস ইট। ফুলের বোটার সাথে সংযুক্ত করা বা বৃন্তের সাথে সংযুক্ত করা। কিসের সাথে? বৃন্তের সাথে, ফুলের বোটা বা বৃন্তের সাথে। এই হলো এর কাজ। জিনিসটা কি? একটা ফুলের বোটার বা বৃন্তের একদম সবার আগার অংশ, সর্বোচ্চ প্রান্ত। কাজ কি? বাকি স্তবকগুলোকে বৃন্তের সাথে যুক্ত করা। শেষ। আসো পরেরটাতে যাই। কি ছিল পরেরটা? বৃতি। এটার ইংরেজি নামটা খুবই, অ্যাটলিস্ট আমার কাছে একটু ফানি মনে হয়, হাস্যকর। সেপাল, বৃতি। আচ্ছা, পুষ্পাক্ষ কিন্তু বুঝতেই পারতেছো, একটা ফুলের মধ্যে যে কোনো একটাই থাকবে, তাই না? ফুলের বোটা বা বৃন্ত একটা থাকবে, সেটার প্রান্তও একটা থাকবে, এবং পুষ্পাক্ষ একটা থাকবে। পরবর্তী যে সমস্ত সদস্য নিয়ে আমরা এখন আলোচনা করবো, বৃতি বা পুংকেশর, স্ত্রীকেশর বা দলবর্ণ বর্ণাঙ্গুলি, এদের সংখ্যা একাধিক হইতে পারে একটা ফুলের ক্ষেত্রে। তো বৃতি হচ্ছে সে সকল যতগুলা এই সেপাল, মানে এটা হচ্ছে বৃতির আন্ডারে যে সদস্যগুলো আছে, সবাইকে মিলে একটা টিম, একটা দল তৈরি করছে, তাকে আমরা বৃতি বলি। তাহলে দলের ইন্ডিভিজুয়াল সদস্য, বৃতির আলাদা আলাদা অংশ, আলাদা আলাদা অংশগুলোকে বলে আলাদা অংশের নাম হচ্ছে বৃত্ত অংশ। বৃতির অংশ, বৃত্ত অংশ, বৃতির অংশ, বৃত্ত অংশ। এই বৃতির অংশ থেকে বৃত্ত অংশ। দেখো বই একটু দেখাই তোমাদের। আচ্ছা, আগে একটু এই যে বৃত্ত অংশ, তার মানে আমি বানানটা একটু ভুল করছি, বৃত্ত অংশ না, বৃত্তাংশ, দুঃখিত, বানানটা আমি একটু ভুল করছি, এটা বৃত্তাংশ হবে। বৃত্ত অংশ উচ্চারণ না, বৃত্তাংশ, বৃত্তাংশ, বৃতির অংশ, বৃত্তাংশ, বৃতির অংশ, বৃত্তাংশ। এই যে দেখছো, এই যে অনেকটা পাতার মতো অংশ, দেখি কিন্তু পাতার মতোই মনে হচ্ছে, কিন্তু সেটা আসলে পাতা না, এটা হচ্ছে বৃতির দুইটা মিলে। এখানে যেহেতু আমরা দুইটা বৃত্ত অংশ দেখতে পাচ্ছি, আমরা ধরে নিতে পারি এই ফুলের মধ্যে দুইটা বৃত্তি আছে, এবং দুইটা বৃত্তি না, সরি, দুইটা বৃত্তাংশ আছে, এবং দুইটা বৃত্তাংশ মিলে তৈরি করতেছে হচ্ছে বৃতি। আরেকটা জিনিস কি, দেখো এটা কিন্তু ফুলটাকে, মানে সবগুলো অংশগুলোকে বের করে ছড়ায় দেখাচ্ছে তোমাকে, ছড়ানো ছিটানো হবে, খুলে তোমাকে এখানে ফুলটার 5টা স্তবক দেখাচ্ছে। খেয়াল করো, পুষ্পাক্ষ হচ্ছে সবার বাইরের একদম বোটাটার আগা, তারপরে হচ্ছে আমার বৃত্তাংশ, আস্তে 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 ভিতরের দিকে যাব, এগুলো হচ্ছে বাইরের স্তর, এগুলো হচ্ছে বাইরের স্তর। আস্তে 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 আমরা ভেতরের দিকে যাব। এই যে এই বৃত্তিটাকে আমরা ফুলের বাইরের স্তবক বলি, বৃত্তিটাকে আমরা ফুলের বাইরের স্তবক বলি, ফুলের বাইরের স্তবক। পুষ্পাক্ষ কিন্তু এখনো ফুলের একেবারে ডাইরেক্ট অংশ না। তুমি বলতে পারো যে ভাই সবচেয়ে বাইরে তো থাকে হচ্ছে পুষ্পাক্ষ, এটা কিন্তু একদম ডাইরেক্ট ফুলের অংশ না, এটা কিন্তু বৃন্তটার অংশ। হ্যাঁ, ফুলের বাকি 5টা অংশ, বাকি 5টা অংশের বেলায় আমরা ডাইরেক্টলি এটা ফুলের সাথে কানেক্টেড, এইভাবে আলোচনা করব। পুষ্পাক্ষটা হচ্ছে বৃন্তেরই একটা অংশ, যেটা বাকি অংশগুলোকে সংযুক্ত করতেছে, এই জন্য আমরা এটাকে সবার বাইরের স্তবক বলি না।
বাইরের স্তবক কি? যদি ফুলের বাইরের স্তবক কি সেই প্রশ্নটা আসে, অবশ্যই আনসার হবে কিন্তু বৃতি, পুষ্পাক্ষ না, ভুল করো না কিন্তু। ঠিক আছে, ফুলের বাইরের স্তবক কি? বৃতি। বৃতি ইংরেজি হচ্ছে ক্যালিক্স বা সেপালও বলে। ঠিক আছে, সেপাল শব্দটাও আছে এখানে, ক্যালিক্স দেওয়া। বৃত্তাংশ যেগুলা, বৃত্তাংশ, এই বৃত্তির যে পার্ট গুলা, বৃত্তাংশ, সেটা ইংরেজি মূলত সেপাল, আর সবগুলো সেপাল মিলে হচ্ছে ক্যালিক্স তৈরি করে। আচ্ছা, যদি বৃত্তিগুলো একটা একটার সাথে খণ্ডিত না হয়, যুক্ত থাকে, একটা একটার সাথে যুক্ত থাকে, সেটা হচ্ছে যুক্ত বৃত্তি। আর যদি খণ্ডিত হয় সম্পূর্ণভাবে, সেটা হচ্ছে বিযুক্ত। একটা যুক্ত, একটা বিযুক্ত। বুঝলাম। এবার আসো এটার কাজ। বৃত্তি বা বৃত্ত অংশগুলোর কাজ কি? দেখছো, আমরা কিন্তু একটা উদাহরণ পড়ে ফেলছি, এই যে বিশেষ উদাহরণ। বৃত্ত অংশের মধ্যে বিশেষ উদাহরণ কি? বৃত্তি কি হইতে পারে? যুক্ত হইতে পারে বা বিযুক্ত হইতে পারে, তাই না? উদাহরণ দেওয়া নাই, বাট এই বিশেষ বৈশিষ্ট্যটা বলা আছে বই, জানলাম আমরা। যুক্ত বিযুক্ত কাজ কি? যদি আমার এই বৃত্তি বা বৃত্ত অংশগুলো সবুজ হয়, হ্যাঁ, সবুজ বৃত্তি বা বৃত্ত অংশের কাজ কি হবে? এখন সবুজ বলার সাথে সাথে আশা করি তোমরা বুঝে ফেলছো। যদি তারা সবুজ হয়, তাহলে তারা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া অংশ নেবে। সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ। কারণ কি? সবুজ অংশ, উদ্ভিদের সবুজ অংশের মধ্যে ক্লোরোফিল থাকে, সেখানে সালোক সংশ্লেষণ হয়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করবে ফুলের জন্য, যদি সে সবুজ হয়। খাদ্য তৈরি করে। আর কি হইতে পারে এটা কাজ? যেহেতু সে বাইরের স্তবক, সে ভেতরের অংশকে রক্ষা করবে। ভেতরের অংশকে রক্ষা করবে, ভেতরের অংশকে পোকামাকড়, কীটপতঙ্গ, রোদ, বৃষ্টি, এই জিনিসগুলাতে, যেহেতু সে সবাই বাইরের স্তবক, ভেতরের গুরুত্বপূর্ণ অংশগুলা, বিশেষ করে পুংকেশর, স্ত্রীকেশর, যেটা হচ্ছে প্রজননের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মাস্ট, সেগুলাকে সে বাইরে থেকে রক্ষা করবে, সরাসরি তাদের আঘাতগুলো সেখানে পৌঁছাতে দিবে না। ফাইনালি হচ্ছে, যদি এরা বিভিন্ন রঙিন হয়, মানে আকর্ষণীয় রঙের রঙিন হয়, তাহলে তারা হচ্ছে পরাগায়নে সাহায্য করবে। পরাগায়ন শব্দটার সাথে কি তোমরা পরিচিত? তাহলে পরাগায়নে সাহায্য করবে। পরাগায়ন শব্দের সাথে কি পরিচিত? কোথাও না কোথাও তো নিশ্চয়ই শুনছো, ইংরেজিতে বলে পলিনেশন। পরাগরেণু, পরাগরেণু হচ্ছে পুংকেশ থেকে তৈরি হয়। এটা হচ্ছে পুং গ্যামেটেরই একটা অংশ, পরাগরেণু। হ্যাঁ, সামনে পরাগরেণু নিয়ে আলোচনা আছে, এই জন্য এখন লিখছি না। তো এখন এই ফুলের বিভিন্ন আকর্ষণীয় অংশে, হ্যাঁ, যেটা রঙিন, দেখতে সুন্দর, সেখানে হচ্ছে পোকামাকড় আকৃষ্ট হয়, বিভিন্ন কীটপতঙ্গ আকৃষ্ট হয়। সেটা গিয়ে যখন সেই ফুলের উপরে বসলো, হ্যাঁ, তাহলে ওই পুংরেণু যেখানে উৎপন্ন হয়েছে ফুলের, ওই পুংরেণুটা কিন্তু সেই কীটপতঙ্গের গায়ে লেগে যায়, এবং তারপর সে যখন এক ফুল থেকে আরেক ফুলে উড়ে উড়ে যায়, বা যে কোনো ভাবে যায়, মৌমাছির ক্ষেত্রে বা যারা উড়ন্ত প্রাণী তারা উড়ে যেতে পারে, বা অন্যান্য কিছু ক্ষেত্রে হেঁটে হেঁটে উড়ে উড়ে যেভাবে হোক অন্য একটা ফুলের মধ্যে গেল, অন্য গাছের অন্য ফুলের মধ্যে, বা একই গাছের অন্য ফুলের মধ্যে বসলো, তার গায়ের মধ্যে যে পরাগরেণু লেগেছিল সেটা কিন্তু ওই ফুলটার মধ্যে পড়ে গেল। কোথায় পড়বে সেটা? স্ত্রী কেশর। সেটা যদি আল্লাহর রহমতে স্ত্রী কেশরের মধ্যে পড়ে যায়, এই কিন্তু আমার পুংগ্যামিট এবং স্ত্রী কেশর উৎপন্ন হয়, স্ত্রী গ্যামিটের মধ্যে একটা নিষেক হওয়ার বা মিলন হওয়ার একটা সুযোগ আছে। সেখান থেকে কিন্তু পরবর্তী প্রজন্মের উদ্ভিদ জন্ম হবে। এই পুরো প্রক্রিয়াটার নাম পরাগরেণুর স্থানান্তর, এক উদ্ভিদ এক ফুল থেকে আরেক ফুলে, এটা হচ্ছে পরাগায়ন। সেই প্রক্রিয়াটা হচ্ছে পরাগায়ন। এই পরাগায়নের ডিটেলসের কথা সামনে পরাগায়ন আসতে সেখানে বলবো। তাহলে যদি রঙিন বৃত্তি হয়, সে যদি রঙিন হয়, তাহলে পোকামাকড়কে আকৃষ্ট করবে, এবং সেখান থেকে কি হবে? পোকামাকড়কে আকৃষ্ট করার কারণে পরাগায়ন হবে। দেখো বইয়ে তোমাদের সিমিলার জিনিস বলা, এই যে পরাগায়নের মাধ্যম হিসেবে কাজ করে এমন পশু পাখি সে আকর্ষণ করবে। আসো এরপরেরটা, দলমণ্ডল। দলমণ্ডল এই দলমণ্ডল আবারও এই করলার মতো, সরি করলা বলতেছি, এই বৃতির মতো। দলমণ্ডল ইংরেজি হচ্ছে করল্লা। এই বৃতির মতো দলমণ্ডল হচ্ছে
সবগুলো সদস্য মিলে যে টিম, সেই টিমের নাম। প্রত্যেকটা সদস্যের নাম কি এই টিমের? পাপড়ি। এই যে চেনা হয়ে গেছে না? চেনা পরিচিত জিনিস না পাপড়ি? ফুল মানেই সবার প্রথমে আমাদের মনের মধ্যে যেই জিনিসটা আসে, আকর্ষণীয়, দেখতে সুন্দর বিভিন্ন ফুলের পাপড়ি, যেটা হচ্ছে এক এক ফুল এক এক রকম হয়, সেটাই হচ্ছে ফুলের সৌন্দর্যটা ডিটারমিন করে। আমরা জানি এবং তোমরাও এটার সাথে রিলেট করতে পারতেছো। আসো তাহলে দলমন্ডল, প্রত্যেকটা সদস্যকে আমরা পাপড়ি বলি। এখন পাপড়ির কাজটা অলরেডি কিন্তু বুঝে ফেলতেছো, এটাই হবে সেম। পাপড়ি যখন আকর্ষণীয় হবে, রঙিন হবে, তখন সে পরাগায়নে সাহায্য করবে। বরং এটাই মূল কাজ, মানে এই কীটপতঙ্গ আকর্ষণের কাজটা মূলত আমার এই দলমন্ডল সাহেব বা পাপড়ি বেশি করে বৃতির তুলনায়। হ্যাঁ, কারণ পাপড়ি হচ্ছে একটা ফুলের সবচেয়ে বেশি আকর্ষণীয় অংশ, এটা তো তোমরা জানোই আশা করি। আচ্ছা, এখানেও কিন্তু এই যে যুক্ত বিযুক্তের কথা আছে। এই যে বিযুক্ত দলমন্ডল যখন হচ্ছে তারা এক এক আলাদা, এবং যুক্ত থাকলে যুক্ত দল, যুক্ত দল, বিযুক্ত দল, ঠিক আছে। এবং সেও এই যে ইয়ার মতো, যেহেতু সেও বাইরের দিকে স্তর। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা স্তবকের মধ্যে আসি নেই, যেটা হচ্ছে আমার এই স্ত্রী স্তবক আর হচ্ছে পুংকেশর বা পুং স্তবক, এখানে আমরা এখন আসি নেই। হ্যাঁ, তো বাইরের যে স্তবক গুলো অর্থাৎ আমার দলমন্ডল এবং বৃদ্ধি, তারা হচ্ছে ভেতরের অংশগুলোকে রোদ বৃষ্টি থেকে রক্ষা করবে, এবং অবশ্যই পোকামাকড় পশুপাখি এসে আকর্ষণ করে পরাগায়নে সাহায্য করবে। ঠিক আছে, এই হলো বাইরের তিনটা স্তবক নিয়ে আমরা পড়াশোনা করলাম মোটামুটি। এইবার হচ্ছে পুং স্তবক। পুং স্তবক এবং স্ত্রী স্তবক যেহেতু গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা স্তবক, সেজন্য সে দাবি রাখে যে আলাদা আলাদা ভাবে তাদের আলোচনা হোক। এই জন্য আমি বাকি তিনটা স্তবককে এক জায়গায় রাখলাম, এবং পুং স্তবক এবং স্ত্রী স্তবককে নিয়ে এখন আমরা একটু আলাদা ভাবে জানবো। ঠিক আছে, আগে বইয়ের ছবিটা দেখা, এটা আমি তোমাদেরকে এঁকেও দেখাবো। এইটুকু হচ্ছে আমার একটা পুং কেশর। হ্যাঁ, পুং কেশর, পুং স্তবক যাই বলো না কেন, পুং কেশর শব্দটা বেশি ব্যবহার হয়। এই হচ্ছে আমার একটা পুং কেশর। আচ্ছা চলো এটাকে একটা আঁকি তোমাদের বোঝানোর জন্য। এই হচ্ছে তার দণ্ডের মতো একটা অংশ, আর তার মাথার মধ্যে থাকে কাইন্ড অফ লাইক দিস। এই হচ্ছে আমার একটা পুংস্তবকের একটা অংশ, পুংকেশর। এটা দুইটা অংশ থাকে। এই যে দণ্ডের মতো অংশটা, ডিফারেন্ট কালার ইউজ করি, এই যে দণ্ডের মতো অংশটা, এই হচ্ছে আমার পুংদণ্ড, এটা হচ্ছে আমার পুংদণ্ড। বারবার বইয়ের ছবিটা তোমাদেরকে দেখাবো, কারণ বইয়ের জিনিসই মাথায় থাকবে বেশি আমার স্লাইডের চেয়ে। এই দণ্ড, সরি পুংদণ্ড না, পরাগদণ্ড, একটু ভুল হয়ে গেছে, পরাগদণ্ড, মাই ব্যাড, পরাগদণ্ড, পুংদণ্ড না, পরাগদণ্ড। এটা আমিও ভুল করব। এই জিনিসগুলো সবসময় মাথার মধ্যে এক্স্যাক্টলি থাকবে না, বারবার 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 পড়লে মাথার মধ্যে ঢুকে যাবে একটা পর্যায়ে এসে। ওই যে আমি পরাগদণ্ড, পরাগ, পুং, প প একই রকম শব্দ, তো প্যাচ লেগে গেছে, এরকম তোমাদেরও লাগবে, কিন্তু বারবার 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 পড়ার পর একটা পর্যায়ে গিয়ে দেখবার ভুল হচ্ছে না। তাহলে এই পুং কেশরের যে দণ্ডের মতো অংশটা, সেটাকে আমরা বলবো হচ্ছে পরাগদণ্ড। ঠিক আছে, আর ওপরের যেই কি, এটা অনেকটা থলের মতো অংশ। ঠিক আছে, এই যে এটা, এই থলের মতো অংশ, ঠিক আছে, যে থলের মতো অংশ, এটার ভেতরে কিন্তু ভবিষ্যতে পরাগরেণু তৈরি হবে। এটাকে আমরা বলি হচ্ছে পরাগধানী। কি বলি? পরাগধানী। এটাকে আমরা বলবো পরাগধানী। এই হচ্ছে আমার পুংস্তবকের বর্ণনা। ওপরে ব্যাগের মতো বা স্যাকের মতো বা থলের মতো যাই বলো না কেন, যে অংশটা সেটা হচ্ছে পরাগধানী, নিচের দণ্ডের মতো অংশটা হচ্ছে পরাগদণ্ড। এই দুই মিলে আমার পুংকেশর, যেটার মধ্যে কি তৈরি হবে? পরাগরেণু তৈরি হবে, যেখান থেকে আবার পুংগ্যামিট তৈরি হবে। এই হচ্ছে আমার একটা পুংকেশরের ছবি। খুবই ইজি না? দুইটা অংশ থাকে, উপরে একটা থলের মতো অংশ পরাগধানী, নিচে একটা দণ্ডের মতো অংশ পরাগদণ্ড। আচ্ছা, আর এটা কাজ কি? কাজ নিয়ে তো তোমাদের মনে কোনো ডাউট থাকার কথা না। পুংস্তবকের কাজ কি? এখান থেকে পুংগ্যামিট তৈরি হবে। পুংগ্যামিট তৈরি করা, পুংগ্যামিট তৈরি করা, অর্থাৎ আলটিমেটলি সে জনন কাজে
সরাসরি অংশ নেয়, জনন কাজে অংশ নেয়া। তাহলে ফুল হচ্ছে প্রজননের জন্য বিশেষায়িত একটা বিটপ, তার মধ্যে প্রজননের কাজে সরাসরি একটা স্তবক অংশগ্রহণ করতেছে, অবশ্যই সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ ফুলের। ঠিক আছে, আমার এই পুং স্তবক। আচ্ছা, তাহলে আমরা জিনিসটা কি বুঝলাম, জিনিসটার অংশ বুঝলাম, কাজ বুঝলাম। এবারে কিছু বিশেষ বিশেষ বৈশিষ্ট্য, বিশেষ বিশেষ বৈশিষ্ট্য বলতেছি, কিছু বিশেষ বিশেষ উদাহরণ, কি ধরনের স্পেশাল পুংদণ্ড পুংস্তবক আছে। পুংস্তবক বা পুংকেশরের ক্ষেত্রে উদ্ভিদের রাজ্যে অনেক বৈচিত্র্য আছে, অনেক রকমের পুংকেশর পাওয়া যায়, সেটার কিছু অংশ উদাহরণ আমরা পড়ব। দেখো এখানে বইয়ের মধ্যে কিছু কথা আছে যে এই পরাগধানীর ভিতরে হচ্ছে পরাগ রেণু উৎপন্ন হচ্ছে, হ্যাঁ, যেটা ভবিষ্যৎ দিকে পরাগ নালী তৈরি করবে, হ্যাঁ, যেটা হচ্ছে পরাগ নালীর ভিতরে পুংজনন কোষ বা মেল গ্যামিট তৈরি হবে। এই জিনিসগুলো নিয়ে আমি ডিটেলস এখন বলবো না, কারণ সামনে পুং গ্যামিটটা কিভাবে তৈরি হয় সেটা নিয়ে আলাদা আমরা একটা ক্লাসে নিব। তা আপাতত জাস্ট এতটুকু জেনে রাখো যে পরাগ রেণুটা কিন্তু এই পরাগ ধানীর ভেতরেই, এই যে পরাগ ধানীর মধ্যে আমার পরাগ উৎপন্ন হয়, হ্যাঁ, পরাগ থেকে পরাগ রেণু অঙ্কুরিত হচ্ছে, সেখান থেকে পরাগ নালী, সেখান থেকে আসে হচ্ছে পুংজনন কোষ বা মেল গ্যামিট। ঠিক আছে, এগুলো জাস্ট একটু আপাতত মাথায় রাখো। আপাতত শুধু এতটুকু যেন পরাগ ধানীর মধ্যে ঘটনাগুলো হয়, পরাগ ধানীর মধ্যে এই পরাগটা উৎপন্ন হয়, সেখান থেকে বাকি ঘটনাগুলো হয়। সেগুলো কিভাবে হয় এটা নেক্সট ক্লাসের পড়া, সো এটা নিয়ে মাথা ঘামানোর আপাতত দরকার নেই। আচ্ছা, কিছু বিশেষ উদাহরণ দেখবো এখন। পরাগ দণ্ডের মতো অংশটা পুংকেশর, সেটা যদি এক গুচ্ছে থাকে, একটা গুচ্ছের মধ্যে সকল পরাগদণ্ড একসাথে আছে, সেটাকে বলা হচ্ছে এক গুচ্ছ পুংকেশর বা মোনাডেলফাস। ইংরেজিগুলো খুবই গুরুত্বপূর্ণ, এক গুচ্ছ মোনাডেলফাস। উদাহরণ জবা, সবগুলো দণ্ড একটা গুচ্ছের মধ্যে আছে, এক গুচ্ছ। যদি তারা দুইটা আলাদা আলাদা, সব মনে করো 20টা জিনিস, 10টা একটা গুচ্ছ, 10টা একটা গুচ্ছ, এরকম, এত তো আর থাকে না, কথার কথা বললাম, এরকম দুইটা আলাদা আলাদা বান্ডেল তৈরি করলো, দুইটা আলাদা আলাদা গুচ্ছ তৈরি করলো, এটাকে বলা হচ্ছে দ্বিগুচ্ছ। আগে ছিল মোনাডেলফাস এক গুচ্ছ, এখন দ্বিগুচ্ছ ডায়াডেলফাস। কোথায় পাওয়া যাবে ডায়াডেলফাস? মটর। দ্বিগুচ্ছ পুংকেশর কোথায় পাওয়া যাবে? মটর ফুলে। এরপরে এই অনেকগুলা পরাগদণ্ড একসাথে মিলে অনেকগুলা গুচ্ছ তৈরি করলো, 5টা মিলে একটা গুচ্ছ, 5টা মিলে একটা গুচ্ছ, 6টা মিলে একটা গুচ্ছ, এরকম অনেকগুলা, 3, 4টা, 5টা, 6টা, 7টা এরকম গুচ্ছ তৈরি করলো। এরকম বহু গুচ্ছ যদি থাকে, মানে 2 এর অধিক, তাকে আমরা বলি হচ্ছে বহুগুচ্ছ পুংকেশর, পলিডেলফাস। তাহলে মোনাডেলফাস, ডায়াডেলফাস, পলিআডেলফাস, মোনাডেলফাস, ডায়াডেলফাস। একগুচ্ছ, দ্বিগুচ্ছ, বহুগুচ্ছ। উদাহরণটি কি? জবা, মটর, আর এক্ষেত্রে হচ্ছে শিমুল। এখন একটু ছবি দেখো, ভিজুয়াল লার্নিং খুবই গুরুত্বপূর্ণ। দেখছো অনেকগুলা পুংদণ্ড, দেখতে এখানে কিন্তু এই যে অনেকগুলা পরাগধানী দেখতেই পাচ্ছ, পরাগধানীগুলা কিন্তু আলাদা আলাদা আছে, ছোট 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 ব্যাগের মতো অংশগুলো, পরাগধানীগুলো কিন্তু আলাদা আলাদা আছে, কিন্তু এই সবগুলো ফুলের পুংদণ্ড একসাথে মিলে একটা গুচ্ছ তৈরি করছে, এই যে এক গুচ্ছ মোনাডেলফাস। ঠিক আছে, আর এরা কি অনেকগুলা পরাগধানী দেখা যাচ্ছে, কিন্তু অনেকগুলা পরাগধানী সামনে, কিন্তু এখানে তৈরি করছে 2টা গুচ্ছ, এই জন্য দ্বিগুচ্ছ, যেটা হচ্ছে মটর ফুলে পাওয়া যায়। এই যে দেখো 1, 2, 3, 4, 4টা 2 এর অধিক গুচ্ছ তৈরি করছে পুংদণ্ড, বহুগুচ্ছ। মোনাডেলফাস, ডায়াডেলফাস, তারপরে কি পলিয়াডেলফাস। বোঝা গেছে? এক গুচ্ছ, দ্বিগুচ্ছ, বহুগুচ্ছ, আশা করি তোমরা বুঝছো। আচ্ছা, এরপরে যদি পরাগধানী, এতক্ষণ হচ্ছে পরাগদণ্ডগুলা গুচ্ছ তৈরি করছে, পরাগধানীগুলো আলাদা আলাদাই ছিল, একটার সাথে যুক্ত না, কিন্তু পরাগধানী যদি একসাথে মিলে একটা গুচ্ছ তৈরি করে, পরাগধানী যদি সবার সাথে মিলে একটা গুচ্ছ তৈরি করে, সেটাকে কি বলে? সেটাকে বলা হচ্ছে যুক্তধানী বা সিনজেনেসিয়াস। যুক্তধানী বা সিনজেনেসিয়াস। আর ফাইনাল উদাহরণটা হচ্ছে যদি পুংকেশর, আমার এই পুং স্তবকটা যদি দলমণ্ডল বা পাপড়ির সাথে যদি পুংকেশর যুক্তি থাকে, সেটাকে বলা হচ্ছে দললগ্ন পুংকেশর বা পুংস্তবক, এপিপেটালাস। উদাহরণ হচ্ছে ধুতুরা। দেখো ছবি দেখলে আরো সহজ হবে বোঝা। এই হচ্ছে আমার যুক্তধানী, দেখছো দণ্ড কিন্তু আলাদা আলাদা, পুংদণ্ড আলাদা আলাদা, কিন্তু এই যে একটা গুচ্ছ পরাগধানী তৈরি করছে এক গুচ্ছে, এই জন্য এটাকে বলি যুক্তধানী
পরাগধানীগুলো যুক্ত। আর এই প্রথম তিনটা উদাহরণের ক্ষেত্রে পরাগধানী আলাদা থাকলেও পরাগদণ্ড গুচ্ছ তৈরি করছিল, আর এখানে পরাগধানী গুচ্ছ তৈরি করছে। আর এই দেখো, এই হচ্ছে আমার কি সব পুংকেশর গুলা। এই পুংকেশর গুলা কিন্তু এই দেখো পাপড়ির ভেতরে, পাপড়ির সাথে যুক্ত আছে, এই যে পাপড়ির সাথে যুক্ত আছে না, এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে দল লগ্ন বা পাপড়ির সাথে লগ্ন, পাপড়ির সাথে লাগানো, সংস্পর্শে আছে। এরপরে হচ্ছে স্ত্রী স্তবক, খুবই গুরুত্বপূর্ণ। স্ত্রী স্তবক বা গাইনেশিয়াম, স্ত্রী স্তবক বা গাইনেশিয়াম। স্ত্রী স্তবক দেখতে কিরকম, এই যে এটা হচ্ছে স্ত্রী স্তবক, মাঝখানেরটা বড় একটা জিনিস, তাই না? এই হচ্ছে আমার স্ত্রী স্তবক। একটু আঁকি স্ত্রী স্তবক, নেক্সট স্লাইডে চলে যাই। স্ত্রী স্তবক কিরকম হবে দেখতে, উপরে এরকম পার্ট, এরপরে হচ্ছে একটা দণ্ড, এক পাশে এসে এরকম বড় ঢোলের মতো একটা অংশ তৈরি করে। এই হচ্ছে মোটামুটি আমার স্ত্রী স্তবক, ঠিক আছে? ভেতরে আরো স্ট্রাকচার থাকে, ভেতরে এখানে কিন্তু আরো স্ট্রাকচার আছে, আরো গঠন আছে। আপাতত সেগুলো নিয়ে আমরা পড়াশোনা করব না। কেন? নেক্সট ক্লাসে যখন আমরা এই স্ত্রী কেশর থেকে কিভাবে ওই স্ত্রী গ্যামিট বা ফিমেল গ্যামিট তৈরি হয় সেটা ভেতরের স্ট্রাকচার গুলোর সাথে খুবই কোরিলেট করে পড়তে হবে। হ্যাঁ, আপাতত সেই ছবিতে আমরা যাচ্ছি না, আপাতত শুধু স্ত্রী স্তবকের যে অংশগুলো থাকে সেগুলো নিয়ে একটু পড়াশোনা করব। দেখো স্ত্রী স্তবকের মধ্যে কি কি অংশ আছে, স্ত্রী স্তবকের মধ্যে কি কি অংশ আছে। আচ্ছা, স্ত্রী স্তবকের মধ্যে আছে হচ্ছে গর্ভপত্র। আমরা যেরকম পুং স্তবকের এক একটা অংশকে বলছি পুংকেশর, স্ত্রী স্তবকের এক একটা অংশকে বলা হচ্ছে গর্ভপত্র। ওখানে থেকে হচ্ছে পুংকেশর, এখানে গর্ভপত্র, পুংকেশর গর্ভপত্র। আর গর্ভপত্রের মধ্যে থাকে হচ্ছে এক একটা গর্ভপত্রে তিনটা অংশ, কি কি? ওভারি, গর্ভাশয়, থাকে হচ্ছে গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড। দণ্ড, মুণ্ড, আশয়, দণ্ড, মুণ্ড, আশয়, দণ্ড, মুণ্ড, আশয়, তাই না? এই হচ্ছে আমার গর্ভাশয়। গর্ভাশয়ের ভেতরে আরো স্ট্রাকচার আছে, আপাতত এই ক্লাসে দেখাইলাম না, নেক্সট ক্লাসে সেটা নিয়ে পড়াশোনা। গর্ভাশয়, এটা যে গর্ভদণ্ড হবে আশা করি তোমাদের বোঝানো লাগবে না, দণ্ডের মতো অংশটা গর্ভদণ্ড। আর উপরের এটা একটা হচ্ছে একটা স্টিকি পার্ট, এটা একটু স্টিকি, পিচ্ছিল বলতে পারি বাংলায়, এটা পিচ্ছিল অংশ। হ্যাঁ, এই পিচ্ছিল অংশটার নাম হচ্ছে গর্ভমুণ্ড, গর্ভমুণ্ড। এই হচ্ছে আমার গর্ভমুণ্ড, গর্ভদণ্ড আর গর্ভাশয়। আর এই সবকিছু মিলে একটা গর্ভপত্র। স্ত্রী স্তবকের এক একটা অংশকে বলা হচ্ছে গর্ভপত্র, পুং স্তবকের এক একটা অংশকে বলা হচ্ছে পুংকেশর। এই হচ্ছে আমার একটা স্ত্রী স্তবকের তিনটা পার্ট, উপরের পিচ্ছিল অংশ। আচ্ছা, এটা পিচ্ছিল হয়ে লাভ কি? গর্ভমুণ্ডটা এই যে এটা যে পিচ্ছিল, এটার সিগনিফিকেন্স কি? যে পিচ্ছিল, যে এটা খুবই সহজ। একটু আগে বলেছিলাম না যে পরাগ রেণু থেকে একটা পর্যায়ে গিয়ে ওখানে মেল গ্যামিট তৈরি হবে, সেখান থেকে পরাগ নালী তৈরি হবে, সেখানে পরাগ মেল গ্যামিট তৈরি হবে। যাই হোক, আলটিমেটলি একটা পরাগ রেণু থেকে হচ্ছে আমার মেল গ্যামিট বা পুং গ্যামিটটা থাকবে। হ্যাঁ, তো পুং গ্যামিটটা তো এই স্ত্রী স্তবকের গর্ভপত্রের মধ্যেই পড়তে হবে, যাতে সে গর্ভাশয়ের ভেতরের মধ্যে যায়। এবং এখানে হচ্ছে আলটিমেটলি এই যে এই বড় পেটের মতো অংশের মধ্যে হচ্ছে নিষেক বা ফার্টিলাইজেশন ঘটে। তো যখন আমার ধরো পরাগ রেণু, মনে করো এটা পরাগ রেণু, এখানে পড়বে, আপতিত হবে ওই যে কীট পতঙ্গ বা অন্য কোনো মাধ্যমে বাহিত হয়ে এখানে যখন পড়বে, এটা যদি পিচ্ছিল না হয় তাহলে এখান থেকে নিচে বা এইদিকে পড়ে যাওয়া, সাইডে সুইডে পড়ে যেতে পারে না, ডানে বামে। তা কিন্তু হচ্ছে না। তা কি হচ্ছে? তা কিন্তু হচ্ছে না, সেটা কিন্তু হচ্ছে না। বরং সে এই গর্ভমুণ্ডটা যেহেতু পিচ্ছিল, সে এই পরাগরেণুটা এখানে পরাগ হয়েছে সেটাকে ধরে ফেলে। হ্যাঁ, এবং সেখান থেকে পরবর্তীতে পরাগ নালী তৈরি হয় এবং অন্যান্য অনেক ঘটনা ঘটে। সেগুলো নিয়ে আমরা আপাতত আর গেলাম না, কারণ নেক্সট ক্লাসে পড়াশোনা। আপাতত আমরা শুধু স্তবকগুলো চিনতেছি। আসো, যদি সাধারণত একের অধিক গর্ভপত্র নিয়ে এক একটা স্ত্রী স্তবক তৈরি হয়, ঠিক আছে, সাধারণত এটাই ঘটনা ঘটে। আর যদি এরা সম্পূর্ণভাবে যুক্ত থাকে পরস্পরের সাথে, এই স্ত্রী স্তবকের এক একটা গর্ভপত্র, তাহলে সেটাকে যুক্ত গর্ভপত্র, ইংরেজিতে হচ্ছে সিনকার্পাস।
দেখো সিন মানে সংযুক্ত, সিন মানে সংযুক্ত, কার্পাস আছে কার্পেল থেকে, এই যে কার্পেল, কার্পাস আসছে কার্পেল থেকে, গর্ভপত্রের ইংরেজি নাম কার্পেল থেকে, সিন কার্পাস অনেকগুলা কার্পেল একসাথে যুক্ত, যুক্ত গর্ভপত্রী। আর যদি সেগুলা বিযুক্ত হয় তাহলে যুক্ত বিযুক্ত, এই এই শব্দগুলো কিন্তু প্রত্যেকটা অংশের মধ্যে ছিল, বৃত্তির মধ্যে ছিল, দলমণ্ডলের মধ্যে ছিল। হ্যাঁ, আর এখানেও যে গুচ্ছ, এক গুচ্ছ, বহু গুচ্ছ, দ্বিগুচ্ছ, অনেক অনেক গুচ্ছ তৈরি করা, আবার যুক্ত আছে, গুচ্ছের মধ্যে আছে নাকি যুক্তের মধ্যে যুক্ত হয়ে আছে নাকি যুক্ত হয়ে নাই, এই জিনিসগুলো প্রচুর আছে। হ্যাঁ, এবং ওর সংজ্ঞা আসতে পারে যে যুক্ত গর্ভপত্রী মানে কি, যুক্ত গর্ভপত্রী ফুল মানে কি, যাদের যেই ফুলের মধ্যে স্ত্রী স্তবকের এক একটা কি বলে গর্ভপত্র একজন একজনের সাথে যুক্ত, সেটাকে আমরা যুক্ত গর্ভপত্রী বলবো। আর যদি আলাদা আলাদা থাকে, যুক্ত না থাকে, সেটাকে আমরা বলবো ওই যুক্ত গর্ভপত্রী। ঠিক আছে? আচ্ছা, এই যে গর্ভাশয়, এই গর্ভাশয়ের ভেতরেই ভবিষ্যতে ডিম্বক তৈরি হবে, ডিম্বক, এবং সেই ডিম্বক থেকে তৈরি হবে হচ্ছে ডিম্বাণু, ডিম্বাণু বা এগ, যেটা হচ্ছে আমাদের স্ত্রী গ্যামেট, তাই না? এই হলো আমাদের স্ত্রী স্তবকের কাজ, কাজ করা হয়ে গেল। গর্ভাশয়ের ভেতরে ওই যে পেটের মতো অংশ, গর্ভাশয়ের ভেতর, গর্ভাশয়ের ভেতর কি কি তৈরি হবে? প্রথমে ডিম্বক তৈরি হবে, ডিম্বকের ভেতরে ডিম্বাণু, এই ডিম্বাণু বা এগ, ডিম্বাণু বা এগ, এটাই হচ্ছে আমার কি স্ত্রী গ্যামিট, তাই না? এটাই হচ্ছে আমার স্ত্রী গ্যামিট, এটাই হচ্ছে আমার স্ত্রী গ্যামিট, এইটাই হচ্ছে আমার স্ত্রী গ্যামিট। আর এই স্ত্রী গ্যামিটটা সরাসরি প্রজননে অংশ নেবে, এই হচ্ছে আমার স্ত্রী স্তবকের কাজ। তাহলে আজকে ক্লাসে আমরা প্রজনন সম্পর্কে জানলাম, যৌন জনন কি, তারপর অযৌন জনন কি, ফুল কাকে বলে, ফুলের স্তবক গুলা, এবং 5টা স্তবক নিয়ে আমরা আলাদা আলাদা পড়াশোনা করলাম। তো আজকে আমরা ফুলের মূলত প্রজনন সম্পর্কে, প্রজনন যৌন এবং অযৌন কার বৈশিষ্ট্য, ঠিক আছে, যৌন জনন কি, অযৌন জনন কি, এবং ফুল সেখানে কি ভূমিকা রাখতেছে উচ্চ শ্রেণী উদ্ভিদে, এবং ফুলের যে 5টা স্তবক, আদর্শ ফুলের মধ্যে যে 5টা স্তবক থাকে, এবং সেই স্তবকগুলোর বৈশিষ্ট্য, কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ বই দাগায় দাগায় পড়লাম, এবং ছবিও দেখলাম, শিখলাম ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা পুং গ্যামিট এবং স্ত্রী গ্যামিট, হ্যাঁ, সেটা কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে ভবিষ্যৎ প্রজন্ম একটা গাছের তৈরি হয়, এবং ভবিষ্যতে একবার ফার্টিলাইজেশন হওয়ার পরে, নিষেক হওয়ার পরে, পুং গ্যামিট এবং স্ত্রী গ্যামিটের মিলন হওয়ার পরে সেটার ভবিষ্যৎ কি, কিভাবে হচ্ছে একটা কোর্স থেকে ভবিষ্যতে একটা বড় গাছ বা চারা উৎপন্ন হয়, সেটা নিয়ে আমরা উদ্ভিদ প্রজনন ক্লাস ইনশাল্লাহ শেষ করে দিব। এরপর থেকে আমরা প্রাণী প্রজনন নিয়ে পড়াশোনা করবো ইনশাল্লাহ। ভালো থেকে বন্ধুরা, আসসালামু আলাইকুম।